আসসালামু আলাইকুম। দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম, আমরা বলেছিলাম তোমাদের জন্য ছোট ছোট পার্ট পার্ট করে ভিডিও করব, যাতে করে তোমাদের কষ্ট না হয়, সারা মানে দেখতে অনেকক্ষণ দেখতে যদি খারাপ না লাগে। আমি যত ছোট বানানো যায় তত ছোট বানাবো এবং তোমাদের অল্পের ভিতরে বুঝতে পারো, সেটাই আমি করছি এবং এক একটা করে বুঝাবো। তো আসো যে আমরা আজকে শিখবো, আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম ফেলে মাদির গঠন, ফেলে মাদি মুতলাক কাকে বলে সে ব্যাপারটা শিখেছিলাম। আজকে শিখবো মাদি করিব। মাদি করিব শিখবো। এই যে মাদি করিব কাকে বলে, পরিচয় ও গঠন। মাদি করিব কাকে বলে অলরেডি তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে মাদি করিব কাকে বলে লেখা আছে যে কোনো কাজ অতীতে নিকটবর্তী, অতীতের নিকটবর্তী মানে এই মাত্র করে এসেছি, এই মাত্র আমি করে এসেছি, এরকম বোঝায় যে আমি এই মাত্র বাহির থেকে এসেছি, সেটাকে বোঝায় অতীতকালে এই মাত্র হয়েছে। কোনো কাজ অতীতকালে এই মাত্র হয়েছে, যেটাকে তোমরা প্রেজেন্ট পারফেক্ট বলে থাকো, সেইটাকেই বলা হয় মাদি করিব। ক্লিয়ার? আচ্ছা, সেই মাদি করিবকে কিভাবে তুমি গঠন করবা? তুমি অলরেডি তো গঠন প্রণালী শিখে গিয়েছো প্রথম ভিডিওতে। তো এই ভিডিওতে তারপর থেকে আমরা আলোচনা করি, ওটা নতুন করে আলোচনা না করি। সেই একই উদাহরণ একইভাবে আছে, সেই জিনিসটাই আমরা দেখো কিভাবে করবো। আর নাসরুল প্রথমে কি নিতে হবে? আমরা একটা আরবি শব্দ বা আরবি ফেইল গঠন করতে হবে, তার জন্য মাজদার নিতে হবে বা ক্রিয়ামূল। মাজদার মানে কি? ক্রিয়ামূল নিতে হবে, মানে শব্দ আরবি ভার্বের মূল জিনিসটা নিতে হবে, সেটা হচ্ছে মাজদার। মাজদার একটা এসএম, সেটা আমরা জানি। সেই ক্রিয়ামূল থেকে অক্ষর নিতে হবে। ক্রিয়ামূল থেকে কি নিতে হবে? অক্ষর। এই যেরকম নুন নিয়েছি, এখানে নুন আছে, এখানে এরপর সদ নিয়েছি, এখানেও সদ আছে, র নিয়েছি, এখানে র আছে, তিনটা অক্ষর নিয়েছি। তিনটা অক্ষর নিয়ে কি যুক্ত করেছি, আমরা আগের ভিডিওতে দেখেছি যুক্ত করলাম। যুক্ত করার পরে তো শব্দ হয়নি, শব্দ হয়েছে, সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। ওই বেসিক যাদের আছে এই বেসিক বুঝবা তাহলে সহজে। তাহলে এই জিনিসটাতে আমরা শব্দ বানানোর জন্য কি ওখানে বলেছিলাম মারুফ আর মাজহুল। আগের ভিডিওতে যে ভালো করে বুঝেছে সে এখানে সহজে বুঝবে। তাহলে মারুফ মাজহুল বানানোর ক্ষেত্রে এবং হাবাচক নাবাচক বানানোর ক্ষেত্রে আমাদের এই জবরজের পেশগুলো দিতে হয়। একটা শব্দ যে বানালাম সেই শব্দটাকে কিভাবে করব, কিভাবে বুঝবো, এটা কোন ধরনের শব্দ, অতীতকালেরই শব্দ কিন্তু কোন পর্যায়ে আছে, সেগুলো একটা প্রশ্ন থেকে যায় না? সেই প্রশ্ন থেকে জানি না থাকে, সেই বেসিকটা যার যত ক্লিয়ার থাকবে সে তত সহজেই বুঝবে। যেরকম কদ সামি আল্লাহু কাওলাল্লাতি, এরকম কদ আফলাহাল মুমিনুন, অনেক আয়াত আছে, ঠিক না? তো এরকম বুঝবো। আমরা এখন এই যে বহসটা আছে সেই বহসটা আমাকে বুঝবে যে অতীতকালে নিকটবর্তী যে ঘটনা ঘটেছে সেই ঘটনা বর্ণনা করার জন্য এই অতীতকাল এর সিগা শুরুতে কদ ব্যবহার করবে। এই কদটা কি? এটা নির্দিষ্ট, এটাকে কেউ পরিবর্তন কিংবা কোনো পরিবর্তন কারো কোনো সাধ্য নেই। এটা যেভাবে গঠন হয়ে আসছে আরব ভাষায় ঠিক সেভাবেই এভাবে থাকবে। কদ, কফ দাল যাব কদ, এভাবেই থাকবে, ঠিক আছে? কিন্তু যেটা আমরা গঠন করব সেটা হচ্ছে নুন সদ র, এই নাসরা, এটাকে আমি গঠন করতে গেলে মারুফে গঠন করব না মাজহুলে গঠন করব, সেটা অলরেডি প্রথম ভিডিওতে আলোচনা করেছি এবং ক্লাস 6এও তোমরা দেখেছো, 5এও দেখেছো মারুফ কাকে বলে, মাজহুল কাকে বলে। মারুফ মানে কি? যিনি কাজ করবেন তার সম্পর্কে আমি জানি যে কে কাজ করেছেন, আপনি কাজ করেছেন, সে কাজ করেছে, এরকম বলি, ঠিক না? তাহলে যে কাজ করে এবং কাজের কর্তা জানা থাকে তাকে কি ফেইলে মারুফ বলে। তাহলে আমি এখন প্রথমে মারুফে গঠন করলাম। মারুফে গঠন করলে কি করতে হবে? প্রথম অক্ষরে কেন জবর দিতে হবে? মারুফের কারণে, সেটা আমরা জানি। এই যে মারুফের কারণে প্রথম অক্ষরে জবর। আচ্ছা, দ্বিতীয় অক্ষরে জবর কেন জানি হয়? বাবের কারণে। জেরও হতে পারে, পেশও হতে পারে। মারুফের ক্ষেত্রে দ্বিতীয় অক্ষরে জবর জের পেশ তিনটাই হতে পারে। এখানে জবর জের পেশ, এখানে তার মানে আমি একটা জের দিয়ে দিই, আর একটা পেশও দিয়ে দিই। জবর জের পেশ এই তিনটাই হতে পারে, আর সেটা হবে কি কারণে? বাবের কারণে। সেটা হবে কি কারণে? বাবের কারণে। আর শেষে যেটা হবে সেটা কিসের জন্য? অবশ্যই অবশ্যই অতীতকাল বোঝানোর জন্য, সেটা আমরা জানি। এরপরে আমরা বলেছি যে আরেকটা জিনিস, যে এটাকে যদি হাবাচক নাবাচক থাকে তাহলে কি করব? শুরুতে কি করব আমরা? কদমা, এখানে মা লিখি, এখানে কদ লিখি। এই যে দেখো, এই যে কদমা নাসরা, এটাই লিখলাম মারুফে। এটা গেল, এটা কদমা নাসরা। এরপরে আমরা এটা মারুফে বানালাম, ঠিক আছে? মারুফে বানালাম, তাই এরকম হলো কদমা নাসরা। সেই মাত্র আসেনি, সেই মাত্র আসে, সেই মাত্র সাহায্য করেনি, ঠিক আছে? অর্থটা হবে এমন। আচ্ছা, এরপরে আমরা যদি এই মারুফের গঠনটা কি থাকবে? প্রথম অক্ষরে অবশ্যই কি থাকবে? জবর। দ্বিতীয় অক্ষরে মানে ফা কালিমা, প্রথম অক্ষর কি বলা হয়? ফা কালিমা। দ্বিতীয় অক্ষর কি বলা হয়? আইন কালিমা। দ্বিতীয় অক্ষরকে কি বলা হয়? আইন কালিমা। সেই আইন কালিমাতে জবর জের পেশ, এটা শুধু মারুফের ক্ষেত্রে। জবর জের পেশ, এটা কি কারণে?
মারুফের কারণে, এবং মারুফের ক্ষেত্রে এটা সম্ভব। জবর জের পেশ এই তিনটার যে কোনো একটা হতে পারে, এই তিনটার যে কোনো একটা হতে পারে। সেটা কখন? যদি বাবের কারণে হয়, সেটা বাবের কারণে তিনটা থেকে যে কোনো একটাই হতে পারে, এবং শেষ অক্ষরে কি হবে? জবর হবে। তো আমরা চলো এখানে শিখলাম। তো এটার ক্ষেত্রে শুধুমাত্র জবর হবে, এটার ক্ষেত্রে শুধুমাত্র জবর হবে, পেশ হবে না। আচ্ছা, এটা এখন মুছে দেই, ঠিক আছে? এই ব্যাপারটা শেষ, এটা শেষ। আচ্ছা, এটা শেষ। এরপরে আসো এখানে আমরা এখন একটু নতুন করব, এটা একটু মুছে দেই। যে এখানে কি দিব? এখানে আমি পেশ দিলাম। এবার নু সৈর, এবার একটু অ্যারোটা এদিকে দিয়ে দিই। আচ্ছা, এখানে কি বোঝাবো তখন? মাজহুল, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো, এবার কি হয়ে গেল? এটা মাজহুল হয়ে গেল। একই জিনিস, কোনো পরিবর্তন করলাম না, কিছুই করলাম না, শুধুমাত্র একটু জায়গায় পরিবর্তন করেছি। সে পরিবর্তনটা কি হয়েছে? দেখো, সে পরিবর্তনটা কি হয়েছে? নুসিরা। কি হয়েছে? কদ নুসিরা। আর আগেরটা কি ছিল? কদ নাসরা ছিল। এটা কি ছিল? কদ নাসরা, মানে হাবাচক ছিল। হাবাচক হলে কদ নাসরা, হাবাচক হলে কদ নাসরা, ঠিক আছে? আর এখানে যখন এটাকে হাবাচকই করলাম, কদ নুসিরা, ঠিক আছে? কদ নুসিরা, কদ নুসিরা। তার মানে এই যে নাবাচকের ক্ষেত্রে এটা, হাবাচকের ক্ষেত্রে এটা। এই যে মূলত গঠন হবে কোন অংশটুকু? এই অংশটুকু গঠন হবে, এই অংশটুকু, ফেল অংশটুকু গঠন করতে হবে, ঠিক না? পদে তো হাত দেওয়া যাবে না, এটা মাদুর ক্ষেত্রে হোক আর করিবের ক্ষেত্রে হোক, সেগুলোই তো বলছি। আচ্ছা, এটা গেল। এরপরে এখানে দেখো পদ যেভাবে আছে, এখানে গঠনটা চেঞ্জ হয়েছে। দেখো, একটা শব্দে কেন জবর জের পেশের যে পরিবর্তন হয়, কেন একটা শব্দে একটা অবস্থা থেকে কিভাবে চলে যায়, সেটা আমরা কিন্তু পারি। তবে খেয়াল রাখতে হবে কি, এই যে গঠনগুলো করছি, এই গঠনগুলো করার ক্ষেত্রে মারুফ এবং মাজহুল এই দুটোকে ভালোভাবে চিনতে হবে। মারুফ হলো যিনি কাজের কর্তা, কাজ যিনি করেন, যিনি জানে যে ইনি কাজ করেন, আমি জানি, তাহলে সে হচ্ছে কাজের কর্তা। মানে কাজের কর্তা অনুযায়ী যদি আরবি ভার্ব গঠন করতে হয়, আরবি ফেইল গঠন করতে হয়, তাহলে ওই যে প্রথম যে নিয়ম বললাম, প্রথম অক্ষরে মাস্ট বি জবর হবে অতীতকালে, মাস্ট বি জবর হবে, এবং দ্বিতীয় অক্ষরে জবর জের পেশ, সেটা হবে বাবের কারণে, এবং শেষ অক্ষরে জবর হতেই হবে অতীতকালের কারণে। আর যদি কর্তা জানা না থাকে কাজের, এরকম ধরনের ভার্ব গঠন করতে চাই বা এরকম ধরনের ফেল গঠন করতে চাই, তাহলে কি প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে জের, এগুলো ফিক্সড, এগুলো মাস্ট, এগুলোর কারো কোনো পরিবর্তন করার সুযোগ নেই। যদি মাজহুল গঠন করতে চাই, প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে জের, এটা করতেই হবে, এবং শেষ অক্ষরে জবর অতীতকাল বোঝানোর ক্ষেত্রে। মারুফের ক্ষেত্রে অতীতকাল বোঝানোর ক্ষেত্রে জবর, এবং মাজহুলের ক্ষেত্রে অতীতকাল বোঝানোর জন্য জবর। এই যে হয়ে গেল। এবার আসো এখানে একটা, তাহলে এটা একটু বানাই। কদ নাসর, এই তো হয়ে গেল। চারটা করে আমরা বহসে ভাবে শিখব, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝো, এত ভেঙে ভেঙে বুঝিয়েছি, আমার আর জানা মতে আমি আর বুঝি না এর বাহিরে, ঠিক আছে? যদি তারপর তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশন ওপেন আছে, জানাবে। তো আজ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।